একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আমি এমডি মাহমুদ এমডিএম জুলজি সলিউশনস ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বেশ কিছু প্রাণী দেখতে পাচ্ছ। দেখো, সমুদ্রের প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, দেখো জলাশয়ের প্রাণী, দেখো মরুভূমির প্রাণী, মেরু অঞ্চলের প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী এবং তাদের সম্পর্কে অল্প সময়ে জ্ঞান লাভ করা আমাদের জন্য খুব কষ্টসাধ্য একটি ব্যাপার বা অসম্ভব একটি ব্যাপার। তাই এই সকল প্রাণী সম্পর্কে যদি আমরা অল্প সময় জানতে চাই, তাহলে আমাদেরকে প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করে নিতে হবে। আজকের অধ্যায় 1-এর প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের এই শ্রেণীবিন্যাস এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আলোচনার বিষয়বস্তু বা টপিকসটি হবে শ্রেণীবিন্যাসকরণের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন। আজকের শিক্ষণফল হবে, আজকে এই স্লাইডগুলো দেখে তোমরা শ্রেণীবিন্যাসকরণের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন ব্যাখ্যা করে বলতে এবং লিখতে পারবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শ্রেণীবিন্যাস করার সময় প্রাণীদের বিভিন্ন স্তরে বা ধাপে স্থাপন করা হয়। এ সকল স্তর বা ধাপকে শ্রেণীবিন্যাস স্তর বা ধাপ বলে। যে সকল প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীকরণের উদ্দেশ্যে বিভিন্ন স্তর বা ধাপে অন্তর্ভুক্ত করা হয়, সে সকল প্রাণী গোষ্ঠীকে ট্যাগজন, বহুবচনে ট্যাগজা বলে। ট্যাগজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। প্রিয় শিক্ষার্থীরা, কাজেই আমরা জানতে পারলাম এই পৃথিবীর সকল প্রাণীদেরকে অতি অল্প সময়ে সুবিন্যস্তভাবে যদি আমরা এবং ভালোভাবে যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করতে হবে। আর এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বেশ কিছু বিষয় আমাদের সামনে চলে আসবে। প্রথমে দেখো, আমরা যেটি পাচ্ছি সেটি হলো প্রাণী শনাক্তকরণ। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমরা যদি কর্ডাটা পর্বের একটি প্রাণী সম্পর্কে জানি, যেমন মানুষ, হোমো স্যাপিয়েন্স, এই প্রাণী সম্পর্কে যদি জানি, একটি তথ্য আমি বলি। দেখো, আমাদের কি আছে? মেরুদণ্ড আছে, ভার্টিব্রা আছে। তাহলে এই কর্ডাটা পর্বের যত প্রাণী রয়েছে তাদের সকলের সম্পর্কে আমরা একটি ধারণা মোটামুটি পেয়ে যাচ্ছি। কী ধারণা? সেটি হলো প্রত্যেকের মেরুদণ্ড বা ভ্রূণাবস্থায় নটকট থাকবে। এই তথ্যটি আমরা ক্লিয়ার জানতে পারতেছি। তাহলে অতি অল্প সময়ে আমরা সারা বিশ্বের সকল কর্ডেট সম্পর্কে জানতে পারছি। এরপর দেখো, প্রাণী জগৎ সম্পর্কে জানা। প্রাণী জগতে অসংখ্য প্রাণীদের সম্বন্ধে অল্প সময়ে অল্প পরিশ্রমে সহজে বিজ্ঞানসম্মতভাবে জানা যায়। দেখো, আমরা যদি সকল প্রাণীদেরকে শ্রেণীবিন্যস্ত করে রাখি, যেমন অ্যাবিস কর্ডাটা পর্বের একটি শ্রেণীর নাম। এই অ্যাবিস সম্পর্কে যদি আমরা জানি, তাহলে পৃথিবীর সকল অ্যাবিস সম্পর্কে জানতে পারছি। ঠিক আছে, সকল অ্যাবিস আকাশে ওড়ে। ঠিক আছে, সকল অ্যাবিসের প্রথম পদ বা সম্মুখ ডানা তোমার ওড়ার ডানায় রূপান্তরিত হয় এবং সকলের কি আছে? সারা দেহে পালক থাকবে। এই যে তথ্যগুলো আমি অতি অল্প সময় কিন্তু আমি পৃথিবীর সকল অ্যাবিস সম্পর্কে একটা মূল বৈশিষ্ট্য জেনে গেলাম। প্রজাতির শনাক্তকরণে কিন্তু শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাদৃশ্য এবং সম্পর্কের ভিত্তিতে প্রাণীদেরকে শনাক্তকরণ করতে শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যদি বিভিন্ন প্রাণী নেই, তাহলে তাদের সাদৃশ্য এবং সম্পর্কের ভিত্তিতে আমরা তাদেরকে কী করতে পারবো? শ্রেণীবিন্যস্ত করতে পারবো। একই ধরনের যদি হয় তাদেরকে একই দলে রাখবো, ভিন্ন হলে তাদেরকে ভিন্ন দলে রাখবো। এইভাবে প্রাণীদেরকে আলাদা করা হয়ে থাকে। তারপর দেখো, জাতিজনিক সম্পর্ক নির্ণয়। আমরা যখন প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের প্রাণী পাই, তাদের নিয়ে যখন আমরা গবেষণা করব বা তাদের বৈশিষ্ট্যগুলো জানবো, বৈশিষ্ট্যগুলো জানার মাধ্যমে তাদের মধ্যে একটি সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো এবং বিবর্তনের ইতিহাস সম্পর্কে জানবো। কোন প্রাণী থেকে কোন প্রাণীতে বা কোন অনুন্নত প্রাণী থেকে কোন উন্নত প্রাণীতে রূপান্তরিত হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে।
এরপর দেখো নতুন প্রজাতি শনাক্তকরণে যে নতুন নতুন প্রজাতি আমরা পাবো, সেগুলো এই শ্রেণীবিন্যাসকরণের যে বৈশিষ্ট্য তার সাথে মিলিয়ে আমরা যদি দেখি পুরাতনগুলির সাথে মিলে নিই, তাহলে আমরা নতুন প্রজাতি শনাক্ত করে তার একটি নামকরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো অস্তিত্ব এবং সম্পর্ক সম্পর্কে জানা। শ্রেণীবিন্যাসের মাধ্যমে প্রাণী জগতের একটি নির্দিষ্ট প্রাণীর নির্দিষ্ট স্থান, অস্তিত্ব এবং সম্পর্ক নির্দেশিত হয়ে থাকে। অর্থাৎ কোন প্রাণী কোথায় থাকবে, কোথায় তার আবাসস্থল, তারা কি খাবে, তারা কোথায় অবস্থান করবে ইত্যাদি সম্পর্ক আমরা জানতে পারবো এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন করতে পারবো আমরা, কৃত্রিম প্রজনন করতে পারবো এবং সংক্রায়ন করতে পারবো। এর মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন করতে পারবো। দেখো আমরা কৃত্রিম প্রজনন বা সংক্রায়ন ঘটিয়ে দেখো বাঘ এবং সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আমরা লাইগার তৈরি করতে পারবো। আমরা শিং মাছ এবং মাগুর মাছের সাথে প্রজনন ঘটিয়ে আমরা সিগুর তৈরি করতে পেরেছি। আমরা উন্নত জাতের পশু উৎপাদন করতে পারবো, যেমন অস্ট্রেলিয়ান গরু এবং বাংলাদেশি গরু উভয়ের মধ্যে সংকরায়ন ঘটিয়ে আমরা যে গরু উৎপাদন করব, সেই গরুটির কী হবে, অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে এবং বড় হবে, বেশি দুধ দান করবে এবং বেশি মাংস হবে। তারপরে আমরা উন্নত জাতের পাখি উদ্ভাবন করতে পারবো, আমরা অধিক পরিমাণে ডিম দেবে এই জাতীয় মুরগি উদ্ভাবন করতে পারি। তাহলে শ্রেণীবিন্যাস এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর দেখো রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ। প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট আবাসস্থল রয়েছে। আমরা প্রাণীদের সম্পর্কে যদি ভালোভাবে জ্ঞান লাভ করি, শ্রেণীবিন্যস্ত করি, তাহলে কোন প্রাণীর আবাসস্থল কোনটি, কোথায় কোন প্রাণী ভালো থাকে, সেই অনুযায়ী প্রাণীদের জন্য সাফারি পার্ক তৈরি করে দিতে পারি, স্যাংচুয়ারি তৈরি করে দিতে পারি। তাহলে এই প্রাণীদেরকে আমরা সংরক্ষণ করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো বিবর্তনের ধারা। আমরা প্রাণীদের সম্পর্কে ভালোভাবে ধারণা যদি নিতে চাই, তাদের বিবর্তনিক ইতিহাস যদি নিতে চাই, তাহলে তাদের সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এবং তাদের যে জীবাশ্মগুলো রয়েছে সেই জীবাশ্ম সম্বন্ধে নিরূপণে এবং শনাক্তকরণে এই শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে আমরা জীবাশ্ম সম্পর্কে জানতে পারি। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের বাছাই করতে পারবো আমরা। পৃথিবীর সকল প্রাণীই কিন্তু তোমার উপকারী নয়, আবার সকল প্রাণী অপকারী নয়। সকল প্রাণী আমাদের সমান উপকারে আসে না। আমরা কিন্তু এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে দেখো উপকারী প্রাণীগুলো, যেমন রেশম পোকা, এখান থেকে আমরা রেশম সুতা পেয়ে থাকি। তারপর দেখো লাক্ষা, কেরিয়া লাক্ষা কীট, এখান থেকে আমরা এই যে ভার্নিশ করার যে ভার্নিশের যে উপাদানগুলো সেগুলো পেয়ে থাকি। তারপরে লক্ষ্য করে দেখো আমরা অপকারী প্রাণী, যে নাজা সাপ, সেটা থেকে আমরা জানতে পারি যে এটি হলো ক্ষতিকারক প্রাণী এবং এই নাজা থেকে বিষ সংগ্রহ করে আবার আমরা ঔষধ তৈরি করে ফেলতে পারি। তারপর কৃষিক্ষেত্রে অনেক অপকারী এবং অনেক উপকারী প্রাণী রয়েছে বা পোকা রয়েছে, সেগুলির সম্পর্কে আমরা জানতে পারি এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। কাজেই শ্রেণীবিন্যাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ প্রাণীদেরকে বাছাই করার ব্যাপারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাগুলি জানলাম এবং অনেক প্রয়োজন রয়েছে এবং এই সম্পর্কে আরও যদি তথ্য জানতে চাই, তাহলে আমরা এই বইগুলি ফলো করতে পারি। এছাড়া ইন্টারনেট থেকে আমরা জানতে পারি। তাছাড়া তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা আমার আগের ক্লাসগুলো যদি পেতে চাও, উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করো এবং নতুন নতুন ক্লাস পেতে চাইলে নিচে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন নতুন ক্লাসগুলো পেয়ে যাবে। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক